ছোটবেলা থেকে আমি জেনারেল জিয়াকে আদর্শ হিসেবে দেখি। উনার ছেলে যদি নেতা হয়ে থাকেন, তাহলে আমি ধরে নেই যে উনি সেম আদর্শ নিয়ে চলেন। তো উনি যদি সেই আদর্শ নিয়ে চলেন এবং সেনা কর্মকর্তার মতো তার ভাষণ বা তার দৃঢ়তা যদি থাকে, তাহলে উনি উইদিন নেক্সট 24 আওয়ার্স উনি বাংলাদেশে থাকবেন। দেশ তো নেতার একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। তো সেই ভ্যাকুয়ামে যদি তারেক জিয়া যদি সেই ব্যক্তি সত্যিকারের ব্যক্তি হন, তাকে ওই ইলেকশনের পরে উনি প্রধানমন্ত্রী হয়ে গার্ড অফ অনার নিয়ে ঢুকবেন। দিস ইজ এ মেকানিজম, ইজ এ রং মেকানিজম। মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। এখানে একটা সফটওয়্যার ছিল, নাম হচ্ছে আফিস। আফিস মানে হচ্ছে অটোমেটেড ফিঙ্গার আইডেন্টিফিকেশন সিস্টেম। মানে আপনি এটাকে জাস্টিফাই করার জন্য এটা একটা অ্যালগোরিদম দিয়ে মানে বের করা হয় যে এটা আপনি। এই অ্যালগোরিদমটা যেটা, এটা এখনো পর্যন্ত টাইগার আইটির হাতেই রয়ে গেছে। মানে আপনার মানে ধরেন আপনার বডিতে জান আছে, মানে মানে হার্টের মধ্যে আপনি হার্টের একটা অংশ আপনাকে বলছে খুলে আমি একটা পাম্প বসাই দিয়েছি। এটা পাম্প বসাইছে, কিন্তু আলটিমেটলি আপনারা আবার দেখবেন যে আরেক জায়গাতে লিভারে ক্যান্সার হয়ে গেছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি দেয়ার। মানে তারা এখান থেকে বের হয় নাই। বিএমটিএফ এখনো পর্যন্ত এটার কর্ণধার। এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে পরিচালনা করেন। এখনো পর্যন্ত এনটিএমসি চালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাই হচ্ছে এই দোষীদের মধ্যে মানে টপ লিস্টেড। তার মানে হচ্ছে আপনি ওগুলোকে চেঞ্জ করতে পারেন নাই। এটার শঙ্কা এখনো রয়ে গেছে। স্টিল দেয়ার, স্টিল স্টিল দেয়ার। এটাকে কখনই শঙ্কা দূর হবে যখন এরকম ইনস্ট্যান্টলি তারেক সিদ্দিকীর মতো লোককে ফাঁসিতে ঝুলাই দেওয়া হবে, টাইগার আইটির মতো লোককে এগুলোকে বাজেয়াপ্ত করা হবে, আর্মির থেকে এই ধরনের কাজগুলোকে ফেরত নিয়ে আসা হবে। যার যেখানে আইনগত হবে, এটা ইলেকশন কমিশনে থাকার কথা ইলেকশন কমিশনে থাকতে হবে। ইলেকশন কমিশনের জায়গায় সিলেকশন কমিশন করে দিলে হবে না। জেনারেল হাফিজ স্যারের যে লিস্ট নিয়ে গেছে যে সকল আর্মি অফিসারদের লিস্টের, সেই লিস্টটাই কি অরিজিনাল লিস্ট কিনা সেটা বিবেচনা করার জন্য আরেকজন প্রতিনিধি থাকতে হবে। ওনার উপরে ভরসা করে বসে থাকলে যে সবকিছু ঠিক হয়ে যাবে তা তো না। তার মানে 5ই আগস্ট থেকে আমি বারবারই বলি, 5ই থেকে 8ই আগস্টের মধ্যে যে এই যে 3 দিনে যে সকল লোককে সিলেক্ট করা হয়েছে, এই সিলেকশন গুলো সবই হচ্ছে এই রয়ের পরামর্শে এই জেনারেল ওয়াকার স্যারের মাধ্যমে করা হয়েছে। তো এই লোকগুলোকে এখনো বসে আছে, তাদেরকে সরাইতে হবে। যতক্ষণ সরাইতে পারবেন না, ততক্ষণ আপনি এখান থেকে মুক্তি পাচ্ছেন না। আপনার কাছে সর্বশেষ যেহেতু মানে ভারত এগুলো নিয়ে আলোচনাটা মানে চলে এসেছে। তো সম্প্রতি আরেকটি আলোচনা এসেছে তারেক রহমানের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের ভিত্তিতে অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এক হচ্ছে যে হয় মানে উনার যে সীমাবদ্ধতা বা উনার যে উনি বলছেন যে নিয়ন্ত্রণাধীন। তো সেখানে অনেকেই বলছেন যে ভারতই আসলে নিয়ন্ত্রণ করছে এবং সীমাবদ্ধতার জায়গাটা ওইখানে এবং সাথে আর্মির এক অংশের কথা আসছে বা সরকারের এক অংশের কথা আসছে। আবার কেউ অন্যভাবে বিশ্লেষণ করছেন যে উনার নাগরিকত্বের বিষয়, যেহেতু উনি অ্যাসাইলামে ছিলেন, রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, সেই বিষয়টা বলছে। তা আপনার কাছে কি মনে হচ্ছে? মানে এখানে যদিও আমাদের আজকের বিষয় না এটা, তারপরে আপনার কাছে পার্সোনালি জানতে চাচ্ছি আমাদের দর্শকদের জন্য যদি আপনার কোনো যদি আইডিয়া থাকে। পার্সোনালি বলেন, আমি একজন মানে জেনারেল জিয়ার মানে আদর্শের লোক। মানে আমি আমার ছোটবেলা থেকে আমি জেনারেল জিয়াকে আদর্শ হিসেবে দেখি। উনার ছেলে যদি নেতা হয়ে থাকেন, তাহলে আমি ধরে নেই যে উনি সেম আদর্শ নিয়ে চলেন। তো উনি যদি সেই আদর্শ নিয়ে চলেন এবং সেনা কর্মকর্তার মতো তার ভাষণ বা তার দৃঢ়তা যদি থাকে, তাহলে উনি উইদিন নেক্সট 24 আওয়ার্স উনি বাংলাদেশে থাকবেন। হোয়াট এভার হ্যাপেন্স, উনি মারা যাক। উনি মারা গেলে সেটা হচ্ছে ওনাকে মৃত্যুটা নির্ধারণ করেন আল্লাহ তাআলা, নট ইন্ডিয়া, নট ওয়াকার, হুম, নট চুপ্পু, নট ইভেন প্রফেসর ইউনূস, নোবডি। এটা আল্লাহ তাআলা যদি বিচার করেন, তাহলে উনি যদি নেতা হয়ে থাকেন, তাহলে ওনাকে মাঠে নামতে হবে এবং এই জাতিকে দিক নির্দেশনা দিতে হবে, নিয়ে যেতে হবে। আপনার বিবেচনায় অনেক কিছু বিবেচনায় নিয়ে আসবেন। আমি সব বিবেচনা বাদ। আপনি যদি রিয়েলি নেতা হতে চান, আপনাকে এই স্যাক্রিফাইস দেখাইতে হবে। আমি এই স্যাক্রিফাইস দেখাইতে পারব না। আমার পক্ষে সম্ভব না, বিকজ আমি আপনার জায়গায় না। আই এম নট এ সন অফ জেনারেল জিয়া, বাট আই এম এ ফলোয়ার অফ জেনারেল জিয়া। আমি সেখান থেকে বলতে চাচ্ছি যে আপনি মাঠে যাবেন এবং যেতে আপনাকে হবে। আজ হোক কাল হোক যেহেতু যাবেন, তাহলে এখনই যান। দিস ইজ দ্য রাইট টাইম। বিকজ এই সময় মানুষ চাচ্ছে আপনাকে। মানুষ চাচ্ছে যে একজন নেতা, এই দেশে একটা ভ্যাকুয়াম হয়ে গেছে একটা নেতা। যদি খালেদা জিয়া আল্লাহ না করুক উনি যদি মানে বেস্ট হয়ে যান বা উনি চলে যান, তাহলে নেতাকে মানে আমাদের দেশ তো নেতার একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। তো সেই ভ্যাকুয়ামে যদি তারেক জিয়া যদি সেই ব্যক্তি সত্যিকারের ব্যক্তি হন, তাকে ওই ইলেকশনের পরে উনি প্রধানমন্ত্রী হয়ে গার্ড অফ অনার নিয়ে ঢুকবেন। দিস ইজ এ মেকানিজম, ইজ এ রং মেকানিজম। মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। আপনাকে গেলে এই তপ্ত আগুনের মধ্যে পা দিয়ে দেখাই দিতে হবে যে ইউ আর নেতা, তাহলে উনি নেতা। আর যদি উনি এটা না করেন, তাহলে উনি নেতা না, পরিষ্কার। হুম। আপনি একটা পর্যায়ে বলছিলেন যে আপনি শেখ হাসিনার এডিসি হতে চেয়েছিলেন। আ আপনি মানে কোন উদ্দেশ্যে চেয়েছিলেন? মানে ইনফরমেশন এর জন্য নাকি আপনার কোন মানে আ উদ্দেশ্যটা কি ছিল? আমি সেটা একটু জানতে চাই। এবং শেষে কি হয়েছিল? কেন হতে পারেননি?
দেখেন, আমরা যারা মিলিটারি অফিসার, যারা আমরা এই বিডিআর হত্যাটার ব্যাপারে সবচেয়ে ব্যথিত হয়েছি, আমরা শপথ নিয়েছিলাম ওই দিনকে যে আজ হোক কাল হোক এর বিচার তো দেখবই। সাথে সাথে যারা বিচারের মানে এটার সাথে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি পারলে আমরা নিজেরাই দেব। এবং আমাদের মতো যারা রিস্ক নেওয়ার চেষ্টা করে তাদের মধ্যে আমি একজন। আমি তখন ওই যে শেখ হাসিনার মানে এপিএ ছিলেন শেখর, ওনাকে আমি অ্যাপ্রোচ করি। কার মাধ্যমে অ্যাপ্রোচ করি? যেহেতু আমি আইটি সেক্টরে তখন অলরেডি বিভিন্ন জায়গায় মানুষের সাথে পরিচিত এবং কাজ করি। তার মধ্যে মিনিস্টার ছিলেন ওই সময়, আইসিটি মিনিস্টার ছিলেন ইয়াফেস ওসমান, আর্কিটেক্ট ইয়াফেস ওসমান। হি ওয়াজ এন টেকনোক্র্যাট মিনিস্টার, হি ওয়াজ নট এ রাজনীতিবিদ ছিলেন না। উনি আমাকে অসম্ভব রকম পছন্দ করতেন। কারণ হচ্ছে আমি ওনাকে হাইটেক পার্ক ডিজাইনের ক্ষেত্রে হেল্প করেছিলাম। বাংলাদেশের যে হাইটেক পার্কটা হয়েছে এটার মূল বিজনেস মডেলিংটা আমি ওনাকে ফ্রি অফ কস্ট বানাই দিয়েছিলাম। মানে একজন অনুপ্রাণিত বাংলাদেশি আইটিবিদ হিসেবে এগুলো করে দেয়া। তখন উনি আন্দোলিত হয়ে এই বিডিআর ঘটনার পরে আমি ওনাকে ফুসলাই যে আপনি একটু প্রাইম মিনিস্টারকে বলেন আমি প্রাইম মিনিস্টার অফিসে আসতে চাই, না আমি ওখানে থাকতে চাই। এবং তখন উনি প্রাইম মিনিস্টারকে যে বলে যে আমার এই লোকটাকে দরকার, কিন্তু সে তো আর্মিতে চাকরি করে, আমি তাকে আনবো কি করে? তো বলে যে এখানে তো আর্মি অফিসারদের প্রাইম মিনিস্টার অফিসে কোনো জায়গা নাই, তো লাগবে হচ্ছে এডিসি। তো এডিসি পরিবর্তন হবে আমার, তা আমি তুমি ওই এডিসি হিসেবে নিয়ে আসতে পারো, নিয়ে আসলে তোমার আইটি কাজগুলো তখন সে করে দেবে। এইটা উনি জেনারেল তারেক সিদ্দিকীকে বলে ফেলেন এবং তারেক সিদ্দিকী বাই দিস টাইম টের পাওয়ার পরে ২৪ ঘন্টায় আমার ঢাকা থেকে আউট করে দেয় এবং আমার ক্লিয়ারেন্স বলে মঈন আহমেদকে বলে দেয় যে এ যেন মানে চিরসীমায় আসতে না পারে। এবং তারপরে আমাকে মানে জেনারেল জাহাঙ্গীর যা সাইজ করেছেন উনি আমাকে ডিজিএফআই তে ঢুকায় ধরুন ৩ মাস রগড়া যা করার সব। এই যে জিনিসগুলো ঘটনাগুলো এগুলো সবই সমসাময়িক সময় ঘটতেছিল, কিন্তু আমাদের যে মূল লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে আমরা অলরেডি তখন জানতাম যে শেখ হাসিনাই হচ্ছে মূল মানে এটার পরিকল্পনাকারী এর মধ্যে একজন, এবং সে অভিনয় করতেছে। কিন্তু আমরা তো আসলে পাবলিকলি বলতে পারছি না, কারণ প্রথমেই হচ্ছে মিডিয়াটাকে কন্ট্রোল করা ছিল, যে কারণে মানে মানুষ তো মানে কোথাও যে বলতে হবে, গিভ আউট করতে হবে, সেই জায়গাটা কোথায়? আর মিলিটারি অফিসারদের যতক্ষণ ইউনিফর্ম পরে থাকে দে হ্যাভ এ বাই ল, তাদের একটা রেস্ট্রিকশন থাকে। এই যে কোমরে যে বেল্টটা পরে, বেল্টটা আসলে টাইট, এই টাইটটা এতই টাইট যে আপনি ওখানে আঙুলও দিয়ে পাঞ্চ করতে পারবেন না। তার মানে হচ্ছে আমরা টাইট একটা সিস্টেমের মধ্যে আটকা থাকি, যে কারণে ফিল করলে বলতে পারি না। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছিলাম যে আমি এভিডেন্স কালেক্ট করব। আমি শেখ হাসিনার বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করব, তার ভেতরে ঢুকতে হবে এবং এই ঢোকার জন্য আমি চেষ্টা করে গেছি বারবারই চেষ্টা করেছি। আমি ডিসগুজ নেওয়ার চেষ্টা করেছি যে ওদের ভেতরে থেকে কিভাবে এই তথ্যগুলো এবং এই অ্যাটাকিং জিনিসগুলো করা যায়। যেমন আমার সাথে সাথে এরকম আরেকজন করতে যে সেও দেশ ছাড়া মেজর জিয়া, সেও চেষ্টা করেছে তার মতো করে, আমি চেষ্টা করছি আমার মতো করে। এর পরবর্তীতে যারা এই বিডিআর এর এই কমিশন নিয়ে কথা বলেছেন, যেমন হাসান নাসির স্যার তার মতো করে চেষ্টা করেছেন। আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে গেছি, কিন্তু সবাই হয়তো সফলতা ওই সময় পাই নাই। এখন যেহেতু একটা প্রতিবেদন হয়েছে, আমরা ন্যায় বিচারকে আসলে থামাবো না, মানে এটাকে মানে চলমান রাখবো, এই শপথ নিয়ে আমরা কথা বলতেছি। আমাদের এই জিনিসটা সত্যকে চাপা দিয়ে যে রাখা যাবে না, এই জিনিসটাকে আমরা প্রমাণিত করার চেষ্টা করতেছি। তো ঠিক ঐরকম ভাবে আমি ওই সময় ওইরকম চেষ্টা করে গেছি। তারই ধারাবাহিকতায় ওই ইনফিল্ট্রেট করার চেষ্টা করেছি, কিন্তু ধরা পেয়ে গেছি। হ্যাঁ, মানে এদের তো আসলে অনেক বড় একটা সিস্টেম রান করতেছিল ওই সময়। মানে প্রথমেই বলছে যে তো সিকিউরিটি ক্লিয়ারেন্স হবে না। মানে সিকিউরিটি ক্লিয়ারেন্স কখন হয় না? যখন আপনি গণনার লোক না। তো তখন ওই ইয়াফেস ওসমান আমার সাথে কথা বলা বন্ধ করে দিল যে আরে তখন কারণ সে তখন টের পেয়ে গেল যে আসলে এর বিরুদ্ধে তো অনেক বড় রকমের মানে তারেক সিদ্দিকীকে ডেকে তার ধমকাইছে যে আপনি এই ছেলেটা আনতে গেছেন কেন? মানে এই ছেলের নাম প্রাইম মিনিস্টারকে বলছেন কেন? মানে দিস ইজ হাউ উই আর কট। মানে আমরা চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে যার মতো করে চেষ্টা করেছি। যেহেতু আমি হাইটেক বুঝতে পেরেছিল যে আপনি সেখানে ঢুকতে চান ইনফরমেশনের জন্য। তারেক সিদ্দিকী তো ২০১৪ সালের পর থেকে জানে যে আমি মারা গেছি। জানে না যে আমি বেঁচে আছি। জানলে কি আর বাঁচায় রাখে নাকি?